আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো আজকে আমরা জ্যামিতির একটা টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। টপিকটার নাম হচ্ছে ত্রিভুজ, যেটাকে ইংলিশে বলে হচ্ছে ট্রায়াঙ্গেল। তো চলো আমরা শুরু করি যে আসলে ত্রিভুজ কি এবং এটার কিছু অনুসিদ্ধান্ত বা এটার রিলেটেড কিছু সূত্র আমরা শিখবো, যাতে করে আমরা খুব সহজেই এই ত্রিভুজ রিলেটেড যত ধরনের সমস্যা বা যত ধরনের প্রবলেমগুলো আছে সেগুলো যেন আমরা খুব সহজেই বা খুব ইজিলি আমরা সমাধান করতে পারি। তো প্রথমে আমরা ত্রিভুজ জিনিসটা কি এটার একটা সংজ্ঞা আমরা শিখে নিই যে ত্রিভুজ কি বা ত্রিভুজ আসলে কাকে বলে। তো ত্রিভুজের সংজ্ঞাটা হচ্ছে এমন যে এটি রেখাংশ বা আন্ত সীমারেখাকে ত্রিভুজ বলে। এটা হচ্ছে যে তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ সীমারেখাকে ত্রিভুজ বলে। তার মানে কি? তার মানে হচ্ছে আমার এখানে কয়েকটা জিনিস মনে রাখতে হবে। সেটা হচ্ছে দেখো যে তিনটি রেখাংশ আর একটা হচ্ছে একটা আবদ্ধ সীমারেখা, এই দুইটা জিনিস মনে রাখলেই তুমি ত্রিভুজটা আসলে সহজে চিনে যাবে যে আসলে এটা কি বলে। দেখো তিনটা রেখাংশ জিনিসটা কি। তিনটা রেখাংশ হচ্ছে তোমার ধরো আমি যদি বলি, আচ্ছা আমি জাস্ট রেখাংশটা হয় এরকম এই একটা এবং এই একটা, আমি যে তিনটা বাহু বা তিনটা রেখাংশ আঁকলাম, এই তিনটা রেখাংশ দিয়ে তুমি একটা ত্রিভুজ তৈরি করতে পারবা। এখন এই তিনটা রেখাংশ দিয়ে যখন একটা আবদ্ধ ক্ষেত্র তৈরি হবে বা একটা আবদ্ধ সীমারেখা তৈরি হবে, তখন আমরা তাকে বলবো কি ত্রিভুজ। এটা কিন্তু ত্রিভুজ হয় নাই। এটা কেন ত্রিভুজ হয় নাই? কারণ তিনটা রেখাংশ থাকলে যে ত্রিভুজ হবে ব্যাপারটা এমন না। আমরা অনেকেই যারা ভুল করি যে যার চারটা বাহু আছে সেই চতুর্ভুজ, যার পাঁচটা বাহু আছে সেই পঞ্চভুজ, এবং তিনটা বাহু থাকলেই হচ্ছে ত্রিভুজ, চারটা বাহু থাকলে চতুর্ভুজ, এই ধরনের কথাবার্তা কিন্তু আমরা বলি। বাট তিনটা বাহু থাকলে বা তিনটা রেখাংশ থাকলেই ত্রিভুজ হয় না। তিনটা রেখাংশ আমি দিছি, এর আমার কোন ত্রিভুজ হয়েছে? হয় না। এই তিনটা রেখাংশ দ্বারা কিন্তু একটা আবদ্ধ ক্ষেত্র তৈরি হইতে হবে বা একটা আবদ্ধ সীমারেখা তৈরি হইতে হবে, তাহলে সেটাকে আমরা কি বলতে পারবো? ত্রিভুজ বলতে পারবো। তো জাস্ট এটা দেখো যে এখানে আমি যদি এই তিনটা রেখাংশকে এখন এটা কি করে দিই, জাস্ট যোগ করে দিই, অর্থাৎ অ্যাড করে দিই, এবং এটা মাঝখানে যে জায়গাটা আমরা পাবো আসলে এই টোটাল জায়গাটাকে আমরা কি বলবো? ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল। তো এখন আমরা আসি ত্রিভুজের প্রকারভেদ। আসলে ত্রিভুজ কত প্রকার আছে? ত্রিভুজের প্রকারভেদ আমরা সবাই জানি, অলমোস্ট তিন প্রকার ত্রিভুজ আমরা জানি। যে ত্রিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, এবার হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ, হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ এবং সূক্ষ্মকোণী ত্রিভুজ জিনিসটা কি আমরা আসলে কখন চিনব? সমকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের একটা কোণ সমকোণ, তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটা কোণ সমকোণ তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। এখন একটা কোণ সমকোণ বলতে আসলে আমরা কি বুঝি? সমকোণ বলতে আমরা বুঝি যে একটা কোণ হবে 90 ডিগ্রি, অর্থাৎ যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি তাকে আমরা কি বলবো? সমকোণী ত্রিভুজ বলবো। এখন আমি যদি एग्जांपल হিসাবে জাস্ট দেখাই যে আমি যদি এখানে একটা ত্রিভুজ আঁকি এরকম এরকম এরকম, এই ত্রিভুজের এই কোণটা কিন্তু 90 ডিগ্রি। হ্যাঁ, এই ত্রিভুজের কোণটা কিন্তু 90 ডিগ্রি। এখন এখানে কোশ্চেন হতে পারে যে আমি কিভাবে আসলে চিনলাম যে এই কোণটা 90 ডিগ্রি, আমার এইটা কেন 90 ডিগ্রি না, বা এই কোণটা কেন 90 ডিগ্রি না? কারণ আমরা জানি ত্রিভুজের কিন্তু তিনটা কোণ থাকে, ঠিক আছে? তিনটা রেখাংশের পাশাপাশি তিনটা কোণও কিন্তু থাকে ত্রিভুজে, এই একটা এই একটা এই একটা। তো এটাকে আসলে আমরা কেন 90 ডিগ্রি ধরতেছি এটা আমি জাস্ট যদি তোমাদের বোঝাই, তাহলে এটা আমাদের বুঝতে হবে যে ভূমির উপরে যখন কোনো লম্ব আঁকা হয়, এটা তো ভূমি। কেন এটা ভূমি? কারণ দেখো এই যে রেখাটা, এই রেখাটা কিন্তু আমার ভূমির সমান্তরাল, ভূপৃষ্ঠের সমান্তরাল, দ্যাটস ওয়াই আমি এটাকে ভূমি বলতেছি। আর এটার উপরে খাড়া উল্লম্ব একটা তল যখন আমি আঁকবো, তখন সেটা হবে আমার লম্ব। তো ভূমির উপরে যখন কোনো একটা লম্ব আঁকা হয়, তখন আসলে তাকে কি বলে? এইখানে যে কোণটা তৈরি করে এই কোণ হচ্ছে তখন 90 ডিগ্রি হয়, অর্থাৎ এই পাশে ওর একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা কোণ তৈরি হবে, এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা কোণ তৈরি হবে। তার মানে আমি বলতে পারি যে ভূমির উপরে যদি কোনো লম্ব আমি আঁকি, সেই লম্বটা কি করে ভূমির সাথে যে কোণটা তৈরি করে দুই উভয় পাশে, সেই দুইটা কোণ কি হয়? 90 ডিগ্রি হয়। আমরা জানি যে ভূমির শুধু যদি ভূমিটা থাকে, এখানে তুমি যে কোনো জায়গায় একটা কোণ নাও, এই কোণটা কিন্তু হবে 180 ডিগ্রি।
তো এই কোণটা 180 ডিগ্রি, এই কোণটা 180 ডিগ্রি। দেখো যখন এই কোণের উপর দিয়ে অর্থাৎ এই কোণটাকে সেট করছে এই আমার লম্বটা, তখন কি সে দুই পাশে দুইটা কোণ তৈরি করছে এবং সমান ভাগে ভাগ করছে এই 180 কে। দ্যাটস ওয়াই এই পাশে 90 ডিগ্রি, এই পাশে 90 ডিগ্রি তৈরি হয়েছে। তো এখান থেকে দেখো এই যে আমি ত্রিভুজটা আঁকলাম, এই ত্রিভুজের এটাকে আমরা বলতেছি হচ্ছে ভূমি। তো ভূমির উপরে এইটা হচ্ছে আমার কি লম্ব, ঠিক আছে, এটা লম্ব। তো ভূমির উপরে লম্ব আঁকলে সেখানে কি তৈরি হবে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে এবং সেখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হওয়ার ফলেই এই ত্রিভুজটার নাম হচ্ছে সমকোণী ত্রিভুজ। ওকে, তো এই সমকোণী ত্রিভুজের তিনটা জিনিস থাকে, আমরা জানি তিনটা বাহু থাকে। এই তিনটা বাহুর এক বাহুর নাম হচ্ছে লম্ব, এক বাহু ভূমি এবং অপর বাহুর নাম হচ্ছে অতিভুজ। আচ্ছা, অতিভুজ। সমকোণী ত্রিভুজ নিয়ে যেহেতু আসলোই সেহেতু আমি এখানে একদম ডিটেইল আলোচনা করে দিই। এই যে লম্ব, ভূমি এবং এটাকে বলতেছি আমরা অতিভুজ, এইটা নিয়ে বিজ্ঞানী পিথাগোরাস একটা সূত্র আমাদেরকে উনি দিয়ে গেছে। তো সেই সূত্রটা হচ্ছে এমন যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা হচ্ছে পিথাগোরাসের একটা সূত্র। সে বলতেছে যে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজকে তুমি স্কয়ার করলে যে মান পাবা সেই মানের সমান হবে লম্ব স্কয়ার করলে যা পাবা, ভূমি স্কয়ার করলে যা পাবা, তাদের যোগফলের সমান। তার মানে তুমি যদি এই ভূমি অতিভুজ স্কয়ার করে যদি তুমি ধরো সাপোজ 30 পাও, এই পাশে এই দুইটার স্কয়ার করেও তোমার কি হইতে হবে, 30 এর সমান হইতে হবে। দেখা যাচ্ছে লম্ব স্কয়ার করে তুমি পাইছো হচ্ছে, আমি ধরে নিলাম তোমার, আচ্ছা এখানে আমি জাস্ট এভাবে বোঝাই। ধরো এই পাশে অতিভুজ স্কয়ার করে তুমি যদি পাও হচ্ছে 169, তাহলে 169। এই পাশে লম্ব স্কয়ার করে তুমি যদি পাও হচ্ছে 144, আর এটা যদি পাও হচ্ছে তুমি 25, তাহলে এই দুটো যোগ করে কিন্তু এই মানটা হবে। এইটা সে বলতেছে আসলে পিথাগোরাস, যে ভূমিকে অতিভুজকে স্কয়ার করলে যে মানটা পাবো সেই মানের সমান হবে আমার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। দ্যাট মিন্স লম্ব স্কয়ার করলে যে মানটা পাবো সেই মানের সাথে আমার যোগ দিতে হবে ভূমি স্কয়ার করলে যে মান পাবো সেই মানটা। এই দুইটা মান যোগ করলে আমাকে অতিভুজ স্কয়ারের সমান একটা মান সে দিবে। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। তো আমরা সমকোণী ত্রিভুজ এবং সমকোণী ত্রিভুজের সংক্রান্ত কিছু বিষয়গুলো শিখলাম। এখন আমরা দেখি যে স্থূলকোণী ত্রিভুজ জিনিসটা কি। স্থূলকোণী ত্রিভুজ, আচ্ছা স্থূলকোণী ত্রিভুজ হচ্ছে বলতেছে যে ত্রিভুজের অর্থাৎ এইখানে কিন্তু 90 ডিগ্রি থাকা যাবে না, 90 ডিগ্রি থেকে বড় হইতে হবে। তো 90 ডিগ্রি থেকে বড় কিভাবে হবে দেখো, একটু খেয়াল করো। আমি যদি এই যে ভূমির উপরে যদি আমি একটা লম্ব আঁকি, এই লম্বটা হচ্ছে আমার কি 90 ডিগ্রি। এখন এই লম্বটা আমি সোজাসুজি না এঁকে যদি আমি এই লম্বটাকে একটু বাঁকা করে দিই এদিকে, ধরো এইভাবে করে দিলাম যদি, তাহলে কি হবে, এখানে যে কোণটা তৈরি হবে এই কোণটা কি 90 ডিগ্রি? অবশ্যই না, কারণ এইখান থেকে শুরু করে এই যে এটা হচ্ছে আমার এইটুকু হবে হচ্ছে 90 ডিগ্রি। কিন্তু দেখো 90 ডিগ্রি থেকে বড় হয়ে গেছে না, তো এইটা হবে কিন্তু আমার স্থূলকোণী ত্রিভুজ। দ্যাট মিন্স যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি থেকে বড় তাকে আমরা কি বলবো, স্থূলকোণী ত্রিভুজ বলবো। যদি এটা আমি যোগ করে দিই তাহলে এখানে যে ত্রিভুজটা তৈরি হবে অর্থাৎ এখানে যে কোণটা তৈরি হবে সেটা কিন্তু আমার 90 ডিগ্রি থেকে বড় হবে। তো 90 ডিগ্রি থেকে বড় হলে সেটা হবে কি স্থূলকোণী ত্রিভুজ। আরেকটা আছে আমাদের সূক্ষ্মকোণী ত্রিভুজ। তো সূক্ষ্মকোণী ত্রিভুজে কি বলছে, সূক্ষ্মকোণী ত্রিভুজে বলছে যে ত্রিভুজের কোণ 90 ডিগ্রি থেকে জাস্ট ছোট, এখানে আমি লিখে দিব যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি থেকে ছোট তাকে কি বলে, সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে, তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। দ্যাট মিন্স এখানে বলতেছে যে এই ত্রিভুজে আসলে কোণটা কি হইতে হবে, তোমার 90 ডিগ্রি থেকে ছোট হতে হবে, ঠিক আছে। তো 90 ডিগ্রি থেকে ছোট হইলেই আসলে সেটা হবে কি সূক্ষ্মকোণী ত্রিভুজ। ওকে, আমরা মোটামুটি আসলে জানতে পারলাম যে ত্রিভুজ কি, ত্রিভুজ কত প্রকার, ত্রিভুজ আসলে কাকে বলে, এবং সাথে পিথাগোরাস একটা সূত্র আমরা জেনে ফেললাম। তো ত্রিভুজ নিয়ে আমি কয়েকটা পর্ব ডে বাই ডে আপলোড করব। তো আপনারা যারা আসলে আমার সাথে থাকবেন এবং দেখবেন, আশা করি আপনাদের কোনো কোশ্চেন থাকলে, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে কমেন্ট করে দিবেন, অথবা আমার গ্রুপে গিয়ে আপনারা সেখানেও করতে পারেন, এবং আপনাদের কোনো অপিনিয়ন থাকলে সেটা আপনারা জানতে পারেন। তো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে আপনারা আমার সাথে থাকবেন। ধন্যবাদ।